বিজয়ার সর্বাগ্রে মনে হইয়াছিল কাল প্রভাতেই সে যেমন করিয়া হোক কলিকাতায় পলাইয়া এই ব্যাধির ফাঁদ হইতে আত্মরক্ষা করিবে। কিন্তু উত্তেজনার প্রথম ধাক্কাটা যখন কাটিয়া গেল, তখন দেখিতে পাইল তাহাতে জালের ফাঁসি যে শুধু বেশি করিয়াই চাপিয়া বসিবে তাই নয়, অপবাদের ধোঁয়া সঙ্গে সঙ্গে বহিয়া সেখানকার আকাশ পর্যন্ত কলুষিত করিতে বাকি রাখিবে না। তখন কলিকাতা সমাজেই বা সে মুখ দেখাইবে কি করিয়া? অথচ এখানেও সে ঘরের বাহির হইতে পারিল না। যদিচ নিশ্চয় বুঝিতেছিল রাসবিহারী তাহাকে পরিত্যাগ করিবার জন্য নয়, বরঞ্চ গ্রহণ করিবার অভিপ্রায়েই এই দুর্নামের সৃষ্টি করিয়াছিলেন, এবং একান্ত নিরাশ না হওয়া পর্যন্ত কিছুতেই বাহিরে এ মিথ্যা প্রচার করিবেন না। তবুও দিন দুই পরে কাছারির গোমস্তা যখন হিসাব সই করাইতে বিজয়ের দর্শন প্রার্থনা করিল, তখন সে অসুস্থতার ছুতা করিয়া চাকরকে দিয়া খাতাপত্র উপরে চাহিয়া আনাইল, আর নিজের কর্মচারীকেও দেখা দিতে তাহার লজ্জা করিতে লাগিল, পাছে কোন ছিদ্র দিয়া একথা তাহার কানে গিয়া থাকে এবং তাহার চোখেও অবজ্ঞা ও উপহাসের দৃষ্টি লুকাইয়া থাকে। একটা জিনিস সে যেমন ভয় করিতেছিল তেমনি প্রাণ দিয়া কামনা করিতেছিল, তাহার পিতার পত্র লইয়া নরেন নিজেই উপস্থিত হইবে। কিন্তু দিন ৫-৬ পরে সে সমস্যার মীমাংসা হইয়া গেল পিয়নের হাত দিয়া। চিঠি আসিল বটে, কিন্তু সে ডাকে, নরেন নিজে আসিল না। কেন যে সে আসিল না তাহা অনুমান করিতে তাহার মুহূর্ত বিলম্ব হইল না। সে ঠিক এই আশঙ্কাই করিতেছিল, পাছে রাসবিহারী কোন ছলে এ কথা নরেনের কর্ণগোচর করিয়া তাহার এ বাটির পথ রুদ্ধ করিয়া দেন। চিঠি হাতে করিয়া বিজয়া ভাবিতে লাগিল, কিন্তু এত সহজেই যদি এদিকের পথ তাহার রুদ্ধ হইয়া যায়, এমনি অনায়াসে সেও যদি এই মিথ্যা কলঙ্কের ডালি তাহারই মাথায় তুলিয়া দিয়া সভয়ে সরিয়া দাঁড়ায়, তাহা হইলে এ দুর্নামের বোঝা, তা সে যত বড় মিথ্যাই হোক, সে বহিয়া বেড়াইবে কোন অবলম্বনে? তখন এই মিথ্যা ভারী যে পরম সত্যের মতো তাহাকে ধূলিসাৎ করিয়া দিবে। এমনি অভিভূতের মতো স্থির হইয়া বসিয়া সে যে কত কি চিন্তা করিতে লাগিল তাহার সীমা নাই। তাহার বহুক্ষণ পরে সে উঠিয়া দাঁড়াইল এবং এইবার তাহার পরলোকগত পিতৃদেবের হাতের লেখা কাগজ দুটি মাথায় চাপিয়া ধরিয়া ঝরঝর করিয়া কাঁদিতে লাগিল। বারবার করিয়া চোখ মুছিয়া চিঠি দুটি পড়িতে গেল, বারবার অশ্রুজলে দৃষ্টি ঝাপসা হইয়া গেল। অবশেষে অনেক বিলম্বে অনেক যত্নে যখন পড়া শেষ করিল, তখন পিতার আন্তরিক বাসনা তাহার কাছে আর অবেদিত রহিল না। একসময় তিনি যে শুধু তাহারই জন্য নরেনকে মানুষ করিয়া তুলিতে চাহিয়াছিলেন, এ সত্য একেবারে স্ফটিকের ন্যায় স্বচ্ছ হইয়া গেল। এবং এ কথা আর যাহারই অগোচরে থাকুক, রাসবিহারীর যে ছিল না তাহাও বুঝিতে অবশিষ্ট রহিল না। আরো ৫-৬ দিন কাটিয়া গেলে একদিন সকালে বিজয়া ঘুম ভাঙিয়া উঠিয়া দেখিল বাড়িতে রাজমজুর লাগিয়াছে। তাহারা ভাড়া বাঁধিয়া সমস্ত বাড়িটা চুনকাম করিবার উদ্যোগ করিতেছে। কারণ ভাবিতে গিয়া তাহার অকস্মাৎ সর্বাঙ্গ শিথিল করিয়া মনে পড়িল আগামী পূর্ণিমা তিথির আর মাত্র ৭ দিন বাকি। সারা দিন সতেজে কাজ চলিতে লাগিল, অথচ সে একজন কাহাকেও ডাকিয়া জিজ্ঞাসা করিতে পারিল না ইহা কাহার আদেশে হইতেছে, কিংবা কেন এ বিষয়ে তাহার মতামত জানা হইল না। বিকেল বেলায় আজ অনেক দিনের পরে বিজয়া কানাই সিংকে সঙ্গে লইয়া নদীর তীরে বেড়াইতে বাহির হইয়াছিল। হঠাৎ দয়াল আসিয়া উপস্থিত হইলেন, কহিলেন, আমি তোমাকেই খুঁজে বেড়াচ্ছি মা। বিজয়া আশ্চর্য হইয়া কারণ জিজ্ঞাসা করায় কহিলেন, আর তো দেরি নেই, নিমন্ত্রণ পত্র ছাপাতে হবে, তোমার বন্ধু বান্ধবদের সমাদরের সঙ্গে আনবার চেষ্টা করতে হবে, তাই তাদের সব নামধাম জানতে পারলে। বিজয়া শক্ত হইয়া জিজ্ঞাসা করিল, নিমন্ত্রণ পত্র বোধহয় আমার নামেই ছাপানো হবে? এ বিবাহ যে সুখের নয় দয়াল তাহা মনে মনে জানিতেন। সংকুচিত হইয়া কহিলেন, না মা, তোমার নামে হবে কেন? রাসবিহারী বাবু বর কন্যা উভয়েরই যখন অভিভাবক, তখন তার নামেই নিমন্ত্রণ করা হবে স্থির হয়েছে।
বিজয়া কহিল, স্থির কি তিনিই করেছেন? দয়াল ঘাড় নাড়িয়া কহিলেন, হ্যাঁ, তিনিই করেছেন বৈকি। বিজয়া কহিল, তবে এও তিনি স্থির করুন, আমার বন্ধু বান্ধব কেউ নেই। দয়াল ইহার কোনো উত্তর দিতে পারিলেন না। চলিতে চলিতে কথা হইতেছিল। বিজয়া সহসা প্রশ্ন করিয়া বসিল, যে চিঠিগুলি আপনি নরেনবাবুকে দিয়েছিলেন সে কি আপনি পড়েছিলেন? দয়াল বলিলেন, না মা, পরের চিঠি আমি পড়ব কেন? নরেনের পিতার নাম দেখেই আমি বুঝেছিলাম এ যখন তার জিনিস তখন তার ছেলের হাতেই দেওয়া উচিত। একবার মনে হয়েছিল বটে তোমাকে জিজ্ঞাসা করব, কিন্তু কোনো দোষ হয়েছে কি মা? বৃদ্ধকে লজ্জা পাইতে দেখিয়া বিজয়া স্নিগ্ধ কণ্ঠে কহিল, তার বাবার জিনিস তাকে দিয়েছেন, এ তো ঠিকই করেছেন। আচ্ছা, তিনি কি এ সম্বন্ধে আপনাকে কিছু বলেননি? দয়াল বলিলেন, না, কোনো কথাই না, কিন্তু কিছু জানবার থাকলে তাকে জিজ্ঞাসা করে আমি কালই তোমাকে বলতে পারি। বিজয়া বিস্মিত হইয়া কহিল, কালই বলতে পারবেন? কেমন করে? দয়াল কহিলেন, তা বোধহয় পারি। আজকাল তিনি প্রত্যহই আমাদের ওখানে আসেন কিনা। বিজয়া শঙ্কিত হইয়া কহিল, আপনার স্ত্রীর অসুখ আবার বেড়েছে? কই, সে কথা তো আপনি আমাকে বলেননি। দয়াল একটু হাসিয়া বললেন, না, এখন তিনি বেশ ভালোই আছেন। নরেনের চিকিৎসা আর ভগবানের দয়া, বলিয়া তিনি হাত জোড় করিয়া তার উদ্দেশ্যে প্রণাম করিলেন। বিজয়ার বিস্ময়ের অবধি রহিল না। সে দয়ালের মুখের দিকে ক্ষণকাল চাহিয়া থাকিয়া প্রশ্ন করিল, তবে কেন তাকে প্রত্যহ আসতে হয়? দয়াল প্রসন্ন মুখে কহিতে লাগিলেন, আবশ্যক না থাকলেও জন্মভূমির মায়া কি সহজে কাটে মা? তাছাড়া আজকাল নরেনের কাজকর্ম কম, সেখানে বন্ধু বান্ধব বিশেষ কেউ নেই, তাই সন্ধেবেলাটা এখানেই কাটিয়ে যান। বিশেষ আমার স্ত্রী তো তাকে একেবারে ছেলের মতোই ভালোবাসেন, ভালোবাসার ছেলেও বটে। কিন্তু কথায় কথায় যদি এত দূরেই এসে পড়লে মা, একবার চলো না কেন তোমার এ বাড়িতে? চলুন, বলিয়া বিজয়া সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। দয়াল বলিতে লাগিলেন, আমি তো এমন নির্মল, এমন স্বভাবত ভদ্রলোক আমার এতটা বয়সে কখনো দেখতে পাইনি। নলিনীর ইচ্ছে সে বিএ পাশ করে ডাক্তারি পড়ে। এই বিষয়ে তাকে কত উৎসাহ, কত সাহায্য যে করেন তার সীমা নেই। বিজয়া চমকিয়া উঠিল। কলিকাতা হইতে প্রত্যহ এত দূরে আসিয়া সন্ধ্যা অতিবাহিত করিবার এই সন্দেহটা এতক্ষণ তাহার বুকের ভিতরে বিষের মতো ফেনাইয়া উঠিতেছিল। দয়াল ফিরিয়া চাহিয়া স্নেহার্দ্র কণ্ঠে কহিলেন, তবে আর গিয়ে কাজ নেই মা, তুমি শ্রান্ত হয়ে পড়েছ। বিজয়া কহিল, না, চলুন। তাহার গতির মৃদুতা লক্ষ্য করিয়াই দয়াল ক্লান্তির কথা তুলিতেছিলেন, কিন্তু তাহার মুখের চেহারা দেখিতে পাইলে এ কথা তিনি মুখে আনিতেও পারিতেন না। তখন প্রতি পদক্ষেপে যে কঠিন ধরনী বিজয়ার পদতল হইতে সরিয়া যাইতেছিল, এ কথা অনুমান করা দয়ালের পক্ষে অসম্ভব। তাই তিনি পুনরায় নিজের মনেই বলিতে লাগিলেন, নরেনের সাহায্যে এর মধ্যেই নলিনী অনেকগুলো বই শেষ করে ফেলেছে। লেখাপড়ায় দুজনারই বড় অনুরাগ। অনেকক্ষণ নিঃশব্দে চলার পরে বিজয়া প্রাণপণ চেষ্টায় আপনাকে সংযত করিয়া লইয়া ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, আপনি কি আর কিছু সন্দেহ করেন না? দয়াল বিশেষ কোন রূপ বিস্ময় প্রকাশ করিলেন না, সহজভাবে জিজ্ঞাসা করিলেন, কিসের সন্দেহ মা? এ প্রশ্নের জবাব বিজয়া তৎক্ষণাৎ দিতে পারিল না। তাহার বুক যেন ভাঙিয়া যাইতে লাগিল। শেষে বলিল, আমার মনে হয় নলিনীর সম্বন্ধে তার মনের ভাব স্পষ্ট করে স্বীকার করা উচিত। দয়াল সাই দিয়া কহিলেন, ঠিক কথা, কিন্তু তার তো এখনো সময় যায়নি মা। বরঞ্চ আমার মনে হয় দুজনের পরিচয় আরো একটু ঘনিষ্ঠ না হওয়া পর্যন্ত সহসা কিছু না বলাই উচিত।
বিজয়া বুঝিল এ প্রশ্ন অপরের মনে উদয় হইয়াছে। ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, কিন্তু নলিনীর পক্ষে তো ক্ষতিকর হতে পারে, তার মন স্থির করতে হয়তো সময় লাগবে। কিন্তু ইতিমধ্যে নলিনীর সংকোচ বেদনার কথাটা আর তাহার মুখ দিয়া বাহির হইল না। কিন্তু দয়াল বোধ করি সমস্যার এই দিকটা তেমন চিন্তা করিয়া দেখেন নাই। সন্দিগ্ধ স্বরে বলিলেন, সত্যি কথা, কিন্তু আমার স্ত্রীর কাছে যতদূর শুনেছি তাতে, কিন্তু তোমাকে তো বলেছি নরেনকে আমরা খুব বিশ্বাস করি, তার দ্বারা যে কারো কোনো ক্ষতি হতে পারে, তিনি যে ভুলেও কারো প্রতি অন্যায় করতে পারেন এ তো আমি ভাবতে পারি নে। তিনি ভাবিতে নাই পারুন, কিন্তু তবুও ঠিক সেই সময় অন্যায় যে কোথায় এবং কতদূর পর্যন্ত পৌঁছিতেছিল সে শুধু অন্তর্যামী জানিতেছিলেন। উভয়ে যখন দয়ালের বসিবার ঘরে প্রবেশ করিলেন তখন সন্ধ্যার ছায়া ঘনাইয়া আসিয়াছে। একটা টেবিলের দুদিকে দুখানা চেয়ারে বসিয়া নরেন্দ্র ও নলিনী, সুমুখে খোলা বই, অক্ষর অস্পষ্ট হইয়া উঠায় পড়া ছাড়িয়া তখন ধীরে ধীরে আলোচনা শুরু হইয়াছিল। নলিনী এইদিকে চাহিয়া বসিয়াছিল। সেই বিজয়াকে প্রথম দেখিতে পাইয়া কলকণ্ঠে সংবর্ধনা করিল, কিন্তু বিজয়ার মুখ বেদনায় যে বিবর্ণ হইয়া গেল তাহা সন্ধ্যার ম্লান আলোকে তাহার চোখে পড়িল না। নরেন্দ্র তাড়াতাড়ি চৌকি ছাড়িয়া উঠিয়া নমস্কার করিয়া জিজ্ঞাসা করিল, ভালো আছেন? বিজয়া নমস্কারও ফিরাইয়া দিল না, প্রশ্নের উত্তরও দিল না, যেন দেখিতেই পায় নাই। এমনি ভাবে তাহার প্রতি সম্পূর্ণ পিছন ফিরিয়া দাঁড়াইয়া নলিনীকে কহিল, কই, আপনি তো আর একদিনও গেলেন না? নরেন সুমুখে আসিয়া হাসি মুখে কহিল, আর আমাকে বুঝি চিনতেও পারলেন না? বিজয়া শান্ত অবজ্ঞার সহিত জবাব দিল, চিনতে পারলেই চেনা দরকার নাকি? নলিনীকে কহিল, চলুন আপনার মামিমার সঙ্গে আলাপ করে আসি। বলিয়া পলক মাত্র এদিকে আর একবার দৃষ্টিপাত করিয়া তাহাকে এক প্রকার ঠেলিয়া লইয়া উপরে চলিয়া গেল। নলিনী সিঁড়ির কয়েক ধাপ উপর হইতে ডাকিয়া কহিল, কিন্তু চা না খেয়ে যেন পালাবেন না নরেন বাবু। নরেন ইহারও জবাব দিতে পারিল না। বিস্ময়ে অপমানে একেবারে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল, এবং বৃদ্ধ দয়াল তাহার এই অপ্রত্যাশিত লজ্জার অংশ লইবার জন্য বিরস মুখে সেইখানে নীরবে দাঁড়াইয়া রহিলেন। কিন্তু তবুও কেমন করিয়া যেন তাহার কেবলই সন্দেহ হইতে লাগিল, যাহা বাহিরে প্রকাশ পাইল ইহা ঠিক সেই বস্তুই নয়। এই অকারণ অবমাননার অন্তরালে দৃষ্টির আড়ালে যাহা রহিয়া গেল তাহা আর যাহাই হোক উপেক্ষা অবহেলা নয়। কিছু পরে চায়ের জন্য উপরে ডাক পড়িলে আজ নরেন্দ্র দয়ালের অনুরোধ এড়াইয়া নিচেই রহিয়া গেল। কিন্তু তাহাকে একাকী ফেলিয়া দয়াল উপরে যাইতে পারিতেছেন না দেখিয়া তৎক্ষণাৎ সহাস্যে কহিল, আমি ঘরের লোক, আমার কথা ভাববেন না দয়াল বাবু, কিন্তু আপনার মান্য অতিথিটির সম্মান রাখা আবশ্যক, আপনি শীঘ্র যান। দয়াল দুঃখিত এবং লজ্জিত ভাবে উপরে যাইবার উপক্রম করিয়া কহিলেন, তাহলে তুমি কি একটু বসবে? ভৃত্য আলো দিয়া গিয়াছিল। খোলা বইটা কাছে টানিয়া লইয়া ঘাড় নাড়িয়া বলিল, আগে হ্যাঁ, বসবো বই কি। প্রায় আধ ঘন্টা পরে আবার তিনজনে নিচে নামিয়া আসিলে নরেন বই রাখিয়া উঠিয়া দাঁড়াইল। আজ না থাকিয়া চলিয়া গেলেই বোধ করি ইহারা আরাম অনুভব করিতেন, কারণ এই তাহার একাকী অপেক্ষা করাটাই সকলকে একসঙ্গে যেন লজ্জা ও কুণ্ঠার কষাঘাত করিল। নলিনী সলজ্জ মৃদুকণ্ঠে কহিল, আপনার চা নিচে আনতে বলে দিয়েছি, এলো বলে নরেন বাবু। কিন্তু বিজয়া তাহাকে কোনো প্রকার সম্ভাষণ না করিয়া, এমনকি দৃকপাত পর্যন্ত না করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। কানাই সিং দ্বারের কাছে বসিয়াছিল, লাঠি হাতে করিয়া উঠিয়া দাঁড়াইল। বিজয়া বাহিরে আসিয়া দেখিল আকাশে মেঘের আভাস পর্যন্ত নাই। নবমীর চাঁদ ঠিক সুমুখে স্থির হইয়া আছে। তাহার মনে হইতে লাগিল পদতলে তৃণরাজি হইতে আরম্ভ করিয়া কাছে দূরে যাহা কিছু দেখা যায়, আকাশ, প্রান্তর, গ্রামান্তের বনরেখা, নদী, জল সমস্তই এই নিঃশব্দ জ্যোৎস্নায় দাঁড়াইয়া ঝিমঝিম করিতেছে। কাহারও সহিত কাহারও সম্বন্ধ নাই, পরিচয় নাই। কে যেন তাহাদের ঘুমের মধ্যে স্বতন্ত্র জগৎ হইতে ছিঁড়িয়া আনিয়া যেখানে সেখানে ফেলিয়া গেছে। এখন তন্দ্রা ভাঙিয়া
তাহারা পরস্পরের অজানা মুখের প্রতি অবাক হইয়া তাকাইয়া আছে। চলিতে চলিতে তাহার চোখ দিয়া অবিরল জল পড়িতে লাগিল এবং মুছিতে মুছিতে বারবার বলিতে লাগিল, আমি আমি আর পারি না, আমি আমি আর পারি না।